শহীদ ওসমান হাদিকে। আমি এখানে আজকে দাঁড়িয়েছি হাদির স্পিরিট নিয়ে। আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, বাংলাদেশে এসেছি 3 দিন আগে। আমার মা ঢাকার বাইরে থাকে, এখনো দেখা করার সুযোগ পাইনি। আমি প্রথমে গিয়েছি হাদির কাছে দেশে এসে। প্রশাসনকে ধন্যবাদ জানাই, আমাকে পারমিশন দিয়েছিল হাদির কবর পর্যন্ত যেতে দেয়ার। আমি হাদিকে বলে এসেছি আমরা এই দেশ বদলাবো। আমার এনসিপির নেতাদের কাছে আমার অনুরোধ, আজকে আমি সংক্ষেপে যতটুকু বলবো সেটা যেন শুধু বক্তৃতা হিসাবেই নেওয়া না হয়, সেটা যেন হাদির স্পিরিটের দিকে তাকিয়ে সেটা যেন একটু গুরুত্বের সঙ্গে ভবিষ্যতে এটাকে আরও কতটুকু ইমপ্লিমেন্টেশন করা যায় সেটার দিকে যেন গুরুত্ব রাখে। আমি খুব বেশি রিপিট করব না, সময়ের স্বল্পতা, লাঞ্চের টাইম পার হয়ে গেছে। আমাদের জ্বালানির যে সংকট সেটা কিন্তু আসলে জ্বালানির অভাবের জন্য না, এটা মূলত দুটো নীতির সমস্যার জন্য। আর সেই নীতির একটি নীতি হচ্ছে দুর্নীতি, আর আরেকটি নীতি হচ্ছে ভুল নীতি। আমি প্রথমেই শুরু করছি কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে, পরিসংখ্যান দিয়ে। অনেকেই বলেছেন, আমি খুব বেশি রিপিট করব না, যে আমাদের জ্বালানির 65 থেকে 70% হচ্ছে আমদানি নির্ভর, এবং আমরা বাংলাদেশ বৎসরে $12 বিলিয়ন আমদানি ব্যয় করে জ্বালানিতে, এবং সেই $12 বিলিয়ন হচ্ছে আমাদের টোটাল বাজেটের 19% বাংলাদেশের বাজেটের। এবং এলএনজি আমরা যেটা আমদানি করি, হাসনাত আব্দুল্লাহ বলে গিয়েছে, সেটা হচ্ছে $4 বিলিয়ন পার ইয়ার। এটা হচ্ছে 2025 সালের স্ট্যাটিস্টিক্স। সো $4 বিলিয়ন হচ্ছে আমাদের বাজেটের প্রায় 6%। আমরা সবাই জানি বাংলাদেশের এই 55 বছরে এখন পর্যন্ত আমাদের শিক্ষা খাতে সর্বোচ্চ ব্যয় হয়েছে আমাদের বাজেটের 2.1%। সেখানে আমরা শুধু এলএনজি আমদানিতে ব্যয় করছি বাজেটের 6%। আমাদের ইনস্টল ক্যাপাসিটি 25,000 থেকে 30,000 মেগাওয়াট, অথচ আমাদের প্রতিদিনের লোডশেডিংয়ের ব্যাপারে আপনারা আমার চেয়ে ভালো জানেন, আপনারা ভুক্তভোগী। তো প্রশ্ন হচ্ছে যে আমাদের এত লোডশেডিং কেন? ইনস্টল ক্যাপাসিটির প্রায় অর্ধেক হচ্ছে আমাদের ডিমান্ড। আমি যতটুকু জানি পিক ডিমান্ড হচ্ছে, সর্বোচ্চ রেকর্ড হচ্ছে 17,800 মেগাওয়াট। এর মেইন কারণ হচ্ছে, অনেকেই বলে গিয়েছেন, সেই আমাদের ইনস্টল ক্যাপাসিটি আছে কিন্তু সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, এবং সেটার কারণ হচ্ছে ওটাকে ব্যবহার করা হচ্ছে দুর্নীতির একটা মেইন সোর্স হিসাবে। তো আমি আমার আজকের আলোচনায় মেইন ফোকাস করব দুর্নীতির দিকটা, কারণ অনেক প্যানেলিস্ট বলেছেন যে আমাদের দুর্নীতির বিষয়ে কম বলা হয়। দুর্নীতির আমি গত 25 বছরের কথা কিছু বলবো। আমি জানি যে এটা কঠিন সত্য কথা, কিছু বলবো আজকে। আমাদের বর্তমান সরকার গুম অধ্যাদেশটাকেও বাতিল করে দিয়েছে। কি উদ্দেশ্যে দিয়েছে সেটা হয়তো আমরা অনুমান করতে পারি, কিন্তু এখানে যদি কোনো গোয়েন্দা সংস্থার লোকজন থাকেন, আপনারা, অনুরোধ থাকলো, আমি যা বলবো আপনারা রিসার্চ করে দেখবেন, তাহলে দেখবেন এর সত্যতা কতটুকু। আমি যদি দুর্নীতি শুরু করতে চাই, গত 17 বছরে এই ক্যাপাসিটি পেমেন্টের জন্য প্রতি বছর আমাদের 16,000 কোটি টাকা অপচয় হয়েছে, এবং টোটাল গত সরকারের সময় $7.2 বিলিয়ন অপচয় হয়েছে। এটা অপচয় আমি বলছি না, এটা আসলে এর অধিকাংশই দুর্নীতি হয়েছে। এবং এখানে যেটা হয়েছে, ইলেকট্রিক সেক্টরে, বিদ্যুৎ সেক্টরে, পলিটিশিয়ান, ব্যুরোক্র্যাট এবং বিজনেস, এই 3টা সেক্টর মিলে একটা কলিউশন করে বেসিক্যালি এই বিলিয়ন তারা লুটপাট করেছে। এবং আপনারা জানেন, সার্জিস আলম উল্লেখ করেছে, রূপপুর প্রকল্পে আমরা জানি যে সেখানে শেখ পরিবারের $5 বিলিয়ন অনিয়মের অভিযোগের তদন্ত চলছিল, কিন্তু আমার সন্দেহ আছে যে এই তদন্ত আদৌ এই সরকারের সময় চলবে কিনা। এই সরকারের যে সিমটম, তাতে মনে হচ্ছে না এই তদন্ত আর আগাবে। এরপরে বলছে 2001 থেকে 2006 সালের যে দুর্নীতি এই একই সেক্টরে, জ্বালানি খাতে, আমার বলতে কোনো বিন্দু পরিমাণ দ্বিধা নাই। হাওয়া ভবনের ছত্রছায়ায় আপনারা সবাই জানেন
সেই যে খাম্বা কেলেঙ্কারি, সেখানে শত শত কোটি টাকা, শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। আপনারা যে কেউ রিসার্চ করে দেখবেন, কতগুলো অথেন্টিক সোর্সে আপনারা পাবেন অনলাইনে, আজকাল এগুলো খুবই সহজ, অথেন্টিক সোর্স থেকে পাবেন। এবং ওই সরকারের সময় 2001 থেকে 2006 সালে নাইকো চুক্তির যে কেলেঙ্কারি, সেখানে 13,000 কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে। কানাডিয়ান পুলিশ তদন্ত করে বলেছে যে ঘুষের টাকা কানাডা থেকে এসেছে, বারবাডোস হয়ে বাংলাদেশে এসেছে, এবং তৎকালীন বিএনপি সরকারের প্রতিমন্ত্রীকে এই দুর্নীতির দায় নিয়ে অপসারণ করা হয়েছিল। সুতরাং আপনারা বুঝতে পারছেন, এই বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, এরা আসলে এই জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে গত 25 বছর যাবত। 24-এর পরে আমাদের এগুলো বলতে আর ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। তাহলে দেশ আগাবে না, তাহলে আর এই দেশে হাদিরা জন্মাবে না। এবার আসি একটু এই খাতে একটু কর্পোরেট মাফিয়া যারা এই জ্বালানি খাতে, তাদের দুর্নীতি নিয়ে আমি একটু বলতে চাই। সামিট গ্রুপের কথা আপনারা একজন বলেছেন। সামিট গ্রুপ, তারা এই টোটাল ইলেকট্রিসিটি উৎপাদনের এই একটা গ্রুপ 21% নিয়ন্ত্রণ করে। এবং আপনারা খুব ভালোভাবে জানেন এই সামিট গ্রুপকে কারা এই নিয়ন্ত্রণ দিয়েছে, কেন দিয়েছে। তারা এই হাজার হাজার কোটি টাকা এই রেন্টালের নামে, কুইক রেন্টালের নামে সরকারের সাথে একাত্মতা হয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এখন তারা সিঙ্গাপুরে গিয়ে 1 নাম্বার, মানে র্যাঙ্কিংয়ের, ধনীর র্যাঙ্কিংয়ে অবস্থান নিয়েছে। এবং এই সামিট গ্রুপ এই ইলেকট্রিসিটি সেক্টরে শুধু টাকা লুটপাট করেছে তা না, তারা 1100 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। 1100 কোটি ট্যাক্স ফাঁকি শুধু, আর $1 বিলিয়ন তো লুটপাট করেছি। এরপরে আসেন এস আলম গ্রুপ। এস আলম গ্রুপ, তারা ছোট্ট একটি প্রজেক্ট, 1320 মেগাওয়াটের একটি কয়লা ভিত্তিক প্রকল্প, টিআইবির রিপোর্ট অনুসারে সেখান থেকে তারা প্রায় 400 কোটি টাকা মেরে দিয়েছে, ছোট্ট একটি প্রজেক্ট থেকে। এবং আপনারা জানেন তারা ভুয়া 184টি ভুয়া ইনভয়েস দেখিয়ে, কোনো কিছু ইম্পোর্ট না করে ভুয়া ইনভয়েস দেখিয়ে 10,000 কোটি টাকা পাচার করেছে। সেই এস আলম গ্রুপকে রেড কার্পেট দিয়ে তারেক রহমানের সরকার ওয়েলকাম করছে বাংলাদেশে। তো আমরা যখন জ্বালানি খাতের সমস্যার কথা বলি, আপনি এই সামিট গ্রুপ, এস আলম গ্রুপ, তাদের জন্য রেড কার্পেট আবার এই বাংলাদেশে প্রস্তুত রাখবেন, আর আমরা বলবো এখানে বক্তৃতা দিব আর আমরা জ্বালানি খাতের সংস্কার করব, সেটা অসম্ভব। এটা শুধু বক্তৃতা হবে আর এই ধরনের কনভেনশন হবে, আর কিছুই হবে না। সুতরাং আমি বলতে চাচ্ছি যে জ্বালানি খাতের যে সমস্যা, এটার যদি সমাধান করতে হয়, আমাদের প্রথমে দুর্নীতি সমস্যার সমাধান করতে হবে। কোশ্চেন হচ্ছে যে এটা তো বলা খুব সহজ, আমরা সবাই বলতে পারি, এখানে বাংলাদেশে সবাই বলতে পারে, সবাই জানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতির সমাধান কি করে হবে? দুর্নীতির সমাধান আমি মনে করি ব্যক্তিগতভাবে, গত 55 বছরে যাদের দ্বারা হয়নি, দুর্নীতির সমাধান তাদের দ্বারা ভবিষ্যতেও হবে না। দুর্নীতির সমাধান করতে হলে আমরা এনসিপির দিকে এখন তাকিয়ে আছি, এবং এনসিপি যেন সেটাকে তারা গুরু দায়িত্ব হিসাবে বহন করে। এবং এই দুর্নীতির ব্যাপারে যেটা হবে, যে আপনাদের এই বক্তৃতা অথবা সেমিনার দিয়ে দুর্নীতি হবে না, যেটা করতে হবে এনসিপির যে স্পিরিট, 24-এর যে স্পিরিট, শহীদ ওসমান হাদির এই আধিপত্যবাদ বিরোধীদের স্পিরিট, সেটাকে কাজে লাগাতে হবে দুর্নীতিকে কমাতে হলে। আমরা যখন দেখি যে এস আলমদের জন্য রেড কার্পেট রেডি করা হচ্ছে, আবার তাদেরকে ব্যাংকগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে, এটার জন্য বক্তৃতা দিয়ে এই সমস্যার সমাধান এই বাংলাদেশে হবে না, কারণ 55 বছরে হয়নি বক্তৃতা দিয়ে। আমার এনসিপি নেতাদের কাছে অনুরোধ থাকলো, এই দুর্নীতির বিষয়টা আমাদেরকে আসলে শক্ত হাতে, সেটা সংসদের ভিতরে তারা চেষ্টা করছে, আমি ওয়েলকাম করি, এবং এই দুর্নীতির ব্যাপারে যদি প্রয়োজন হয়
এটা রাস্তায় আমাদেরকে আবার যেতে হবে। আমরা আপনাদের সাথে আছি। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আগস্ট মাসের 3 তারিখ নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ আমাকে শহীদ মিনারে এক দফা ঘোষণার সময় বলেছিল যে স্যার কিছু বলেন। আমি সেদিন দাঁড়িয়ে 3রা আগস্ট আমি শেখ হাসিনার এবং হত্যাকারী সকল আর্মি অফিসার এবং পুলিশ অফিসারদের বিচার চেয়েছিলাম। আমি আশ্বস্ত করছি, আমি আপনাদের সঙ্গে ভবিষ্যতেও থাকব। যদি প্রয়োজন হয় আমি কানাডা থেকে আবার ফ্লাই করে এসে আপনাদের সঙ্গে আবার রাস্তায় দাঁড়াবো। এটাই হচ্ছে জ্বালানি সেক্টরের সবচেয়ে বড় সমাধান। আমি শুধু আরেকটা সমাধানের কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যেটাকে এখানে এক্সপার্টরা আছে, শামসুল আলম স্যার আছেন, উনি ভালো জানবেন, যেটাকে বলি ওয়াস্ট টু এনার্জি, WTE, ওয়াস্ট টু এনার্জি। আমি এনসিপির নেতৃবৃন্দকে অনুরোধ করব এই বিষয়টা যেন তারা একটু সিরিয়াসলি নেয়, চিন্তা করে। ওয়াস্ট টু এনার্জি হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতিদিন 25,000 থেকে 30,000 টন বর্জ্য উৎপাদন হয়। শুধু ঢাকা শহরে 6,000 থেকে 7,000 টন বর্জ্য উৎপাদন হয়। এবং এই শুধু ঢাকা শহরের যে বর্জ্য উৎপাদন হয়, এইটাকে যদি আমরা এনার্জিতে কনভার্ট করি, সেটা ডেইলি 300 থেকে 400 মেগাওয়াট। আমাদের কিন্তু লোডশেডিং হয় 1.5 থেকে সম্ভবত 2,000 মেগাওয়াট। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।